আর এবার নজর রাখবো বর্ধমানের দিকে। কেন নজর রাখবো? তার কারণ গোলাহাটে গুলি চলে গেল অভিযোগ এমনটাই। 4 থেকে 5 রাউন্ড গুলি চলার অভিযোগ। কিন্তু এই গুলি চললো কেন? যে দাবি করা হচ্ছে গুলি চলার পুকুর ভরাট, আর সেই পুকুর ভরাট নিয়ে ঝামেলা, আর তাতেই নাকি গুলি চলার মতো ঘটনা। সিসি ক্যামেরা ফুটেজ দেখুন। আগে দেখাই সেই সিসি ক্যামেরা ফুটেজ, দেখাচ্ছি আপনাদের। পুকুর ভরাট নিয়ে ঝামেলা, আর সেই ঝামেলায় গুলি চলে গেল বর্ধমানের গোলাহাটে। কি অভিযোগ কাউন্সিলরের, দেখি আগে। একটা পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে। পুকুরটা ভরাট করছিল সাবির আলীর ছেলে, ওর মেয়ে, আর এবং হচ্ছে ওর শালা। পুকুর ভরাটটাকে যাতে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে নেওয়া হয়, সেইখানে ওখানে খেলা, ব্যাডমিন্টন খেলতে আমরা করে দেয়। বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে। এলাকাবাসী আতঙ্ক আছে। আমরা এটাই জবাব দিতে হবে সাবির আলীকে, যে ওনার বাড়ি থেকে কেন আজকে এখানে ফায়ারিং হলো। আমার মামাকে যখন মারধর করেছে, এবার মামা চিৎকার চেঁচামেচি করছে, তখন এলাকার লোক দৌড়ে গিয়ে বাঁচাতে গেছে, তখন এবার গুলি চালাতে আরম্ভ করেছে, যাতে এলাকার লোক আর বাঁচিয়ে নিয়ে যায়। মামাকে মারাবার পুরাই টার্গেট ছিল যত সম্ভব। আমরা মানা করেছিলাম আমার ছেলেকে যে তুই এইটা ভরাট করতে আসিস না, বলছে আমার জায়গা, আমি যা খুশি করবো। প্রতিবাদ করাতেই গুলি, অন্তত কাউন্সিলর এরকমটাই অভিযোগ করলেন। আমরা নজর রাখবো। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। এই যে পুকুর ভরাট, একটা পুকুর ভরাটকে কেন্দ্র করে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, শরদিন্দু, রীতিমতো গুলি চলতে শুরু করলো বলে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কাদের বিরুদ্ধে এই অভিযোগ? কেন এই অভিযোগ? এই পুকুর ভরাট করছিল কারা? দেখো, এই যে জটলা মারপিটের ছবি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ব্যবসায়ী সাবির আলীর বাড়ির সামনে, এবং এই সাবির আলীর বিরুদ্ধেই একটি পুকুর ভরাটের অভিযোগ উঠছিল, এবং এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগও জানিয়েছিলেন। এবং সেই আক্রোশেই কাউন্সিলর প্রদীপ রহমানের অভিযোগ যে তার মামা যখন পার্টি অফিস থেকে গতকাল রাতে বাড়ি ফিরছিলেন, তখন এই সাবির আলীর পরিবারের পক্ষ থেকে তার উপর হামলা চালানো হয়, তাকে মারধর করা হয়। এবং সেই খবর পেয়েই আরো এলাকার বাসিন্দারা তারা সেখানে জমায়েত হয়। এরপরে সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যদিও সাবির আলী পরিবারের অভিযোগ যে তারা পুকুর ভরাট করেনি, এবং 200-300 মানুষ তারা বাড়িতে হামলা চালাতে এসেছিল, সেই সময় নিরাপত্তা রক্ষী গুলি চালায়। কাউন্সিলরের অভিযোগ যে 4-5 রাউন্ড গুলি চালানো হয়েছে। সঙ্গে থাকো। শূন্যে গুলি চালিয়ে গ্রেপ্তার ব্যবসায়ী রক্ষী, আর আত্মরক্ষায় গুলি, এমনটাই দাবি করছে গ্রেপ্তার হওয়া নিরাপত্তা রক্ষী। দেখি কি তার দাবি। গুলি চালালে কেন? আত্মরক্ষার জন্য। ক রাউন্ড চালিয়েছিলে? কেউ বলেছিল চালাতে? না না, ঝামেলা কি বেশি হয়েছিল ওই জন্য গুলি চালালো? অতিরিক্ত ঝামেলা, ভাঙচুর আরম্ভ হয়ে গেছিল। আমি নিজের আত্মরক্ষার জন্য 100 লোক 100 লোক সব ভাঙচুর করে ঢুকে পড়ছিল। ওপর দিয়ে বেলাম ফায়ার করে দিয়েছি, তখন সব পালিয়ে গেছে লোক। বন্ধুটা কি লাইসেন্স প্রাপ্ত? আপনার নিজস্ব? আমার নিজের। আরে ব্যবসায়ীর পরিবার, তাদের বিরুদ্ধেই তো অভিযোগ। এই ব্যবসায়ীর পরিবার কি বলছে দেখি। শরদিন্দু, কি বলছে ব্যবসায়ীর পরিবার? দেখো, ব্যবসায়ীর পরিবারের দাবি যেটা, যে তারা কোনো পুকুর ভরাট করেনি, অথচ তাদের বাড়িতেই হামলা চালাতে আসা হয়েছিল। রাতে একেবারে সুপরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়, এবং যেসব গাড়ি আছে সেই সব গাড়িতে ভাঙচুরের চেষ্টা হয়, বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়, এবং বাড়ির সদস্যদের মারধর পর্যন্ত করা হয়। এবং এই যে একটা উত্তেজিত জনতা তারা ঘরের দিকে ঢুকতে চাইছে, এটা দেখেই নিরাপত্তা রক্ষী তার লাইসেন্স থাকা রিভলভার থেকে সে গুলি চালায়, শূন্যে গুলি চালায়। 4-5 রাউন্ড গুলি চালানোর যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ ভিত্তিহীন বলে তারা দাবি করেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়, এবং পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ইতিমধ্যেই ওই নিরাপত্তা রক্ষী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। এই যে হামলা, মারধর, ভাঙচুরের চেষ্টা এবং গুলি চালানো, এই সব মিলিয়ে 3 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে। এখন কি থেকে এই ঘটনা ঘটলো তার বিস্তারিত তদন্ত পুলিশ শুরু করেছে। একেবারে 3 জন গ্রেপ্তার, এবং গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বেশ, কি বলছে ব্যবসায়ী দেখি। কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি। ওনাদের মেন সূত্রই হচ্ছে জায়গাটা দখল করব। 18 নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান, ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে ভাঙচুর করে, হামলা করে, মারপিট করে। ওনার হাজবেন্ডকে মেরেছে, আমাকে মেরেছে। আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড ছিল, ওকে মারতে গেছে। 200-250 লোক যখন জড়ো হয় পার্টি থেকে এখানে এসে, তখন আমাদের পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল, গানম্যান ছিল, তিনি তখন একটা ফায়ার করেছিলেন।
ফলস করেছিলেন। গুলি চলেছে, আমাদের যে লাইসেন্স যে গানম্যান, আমরা আগে থেকে ওনাদের ভয়তেই আমরা রেখেছিলাম, উনি ফায়ার করেছিলেন, এয়ার ফায়ার করেছিলেন, ওটা ফলস। 200 লোক যখন চড়াও করে এখানে, আমরা তখন তো সেলফ ডিফেন্সের জন্য এটা করেছি। গেট আমাদের ভেঙে দিয়ে আমাদের প্রপার্টি ধ্বংস করছিল। সম্প্রতি পার্ক স্ট্রিটের হোটেলে যুবক খুনের অভিযোগ উঠে এসেছিল, আর এবার পার্ক স্ট্রিটের পর কসবা ঘটনাস্থল, সেখানেও হোটেলে যুবক খুনের অভিযোগ। যুবকের হাত পা বাঁধা, বিবস্ত্র দেহ উদ্ধার। নিহত আদর্শ লোসালকা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আদর্শ লোসালকা, তার দেহ উদ্ধার হয়েছে। আর এখান থেকেই একাধিক প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। সেখানে 2টি রুম ভাড়া নিয়েছিলেন তরুণী সহ 3 জন, কিন্তু তারপর কি হলো আরো ডিটেলে বিষয়ে জানাতে পারবে রনক, রয়েছে আমার সঙ্গে। রনকের কাছ থেকে জানবো। রনক, সম্প্রতি পার্ক স্ট্রিটের ঘটনা আমরা দেখেছিলাম, একের পর এক অভিযোগ, যুবক খুনের ঘটনা হোটেলে, এবার সেরকম ধরনেরই একটা ঘটনা, অর্থাৎ সেই অভিযোগই উঠে আসছে কসবার হোটেলে খুনের অভিযোগ। এক্স্যাক্টলি কি হয়েছে এখনো পর্যন্ত, কি আপডেট পাচ্ছ? দেখো, একেবারে গত পরশু কসবার এই হোটেলে চার্টার্ড অ্যাকাউন্টের আদর্শ এবং একজন তরুণী এবং যুবক ঠিক সন্ধ্যে 8:30 নাগাদ ওঠে, এবং তারপর দেখা যায় তার কিছুক্ষণ পরেই 2টি রুম বুক করা হয়েছিল একটি বুকিং অ্যাপ থেকে, এবং আদর্শর নামেই এই রুম 2টি বুক করা হয়েছিল। একটি রুমে আদর্শ ছিলেন এবং তার পাশের রুমটাতেই ওই তরুণী এবং যে যুবকের খোঁজ চলছে তারা ছিলেন। ঠিক 11:30-12টা নাগাদ তারা ওই রুম থেকে বেরিয়ে আদর্শের রুমে প্রবেশ করে, এবং গোটা হোটেলে যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখা যাচ্ছে যে 1:30 নাগাদ সেই রুম থেকে বেরিয়ে তারা হোটেলের করিডোর হয়ে রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়। গতকাল যখন এই বিষয়টি সামনে আসে, যখন হোটেলের যারা ক্লিনিং স্টাফ তারা যখন যায় আদর্শের রুমে, তখন গিয়ে দেখে যে মাটিতে পড়ে রয়েছে তিনি নগ্ন অবস্থা, এবং পা তোয়ালে দিয়ে বাঁধা, নাক থেকে রক্তক্ষরণ হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, এবং পুলিশের প্রাথমিক অনুমান এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে খুন করা হয়েছে। সেক্ষেত্রে একটা বিষয় একটু জানতে চাইবো রনক, এই যে 2 জন তরুণী এবং আরেকজন যারা চলে গেল, এরা কারা? মানে এদের সঙ্গে কি কানেকশন, আদর্শর কিভাবে পরিচিত, সেগুলোর কোন রকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে বা এদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, তাদেরই খোঁজে ইতিমধ্যে তল্লাশি চলছে, এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কোনো ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে পরিচয় হয়েছিল, এবং পরিবারের লোক যেটা জানাচ্ছে, এই যে 2 জনের বিরুদ্ধে একটা সন্দেহ উঠছে, তারা কোনোভাবেই এই আদর্শর পূর্ব পরিচিত নয়, কোনো ডেটিং অ্যাপ মারফতেই তাদের সঙ্গে পরিচয় হয়েছিল। এবং আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পারছি, পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে 2 জনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে, অর্থাৎ এই যে যাদের খোঁজ চালাচ্ছিল পুলিশ এবং তাদের একেবারে রনক সঙ্গে থাকো। ঠিক যখন জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ উঠে আসছে, তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ কমিশনার তিনি কি বলছেন নজর রাখবো। এই কেসটা কতদূর যাওয়া গেল, এই কসবার কেসটা এখনো কি পাওয়া গেল? মানে না, এটা ইনিশিয়াল স্টেজেই আছে ইনভেস্টিগেশন, এই জন্য এই মুহূর্তে আমরা কিছু বলছি না। আর এই খুনের ঘটনা থেকে না একাধিক প্রশ্ন উঠে আসছে। নিহতের মোবাইল, সেটাও তো একটা বড় প্রমাণ হিসেব। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, এই নিহতের মোবাইল থেকে অনেক কিছু জানা সম্ভব, স্ক্যানারে নিহতের মোবাইল, কিন্তু সেই মোবাইলটাই তো আদর্শের ঘরে ছিল না, তাহলে সেই মোবাইল থেকে তো অনেক কিছু জানা সম্ভব হতো। কোথায় গেল মোবাইল? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। দেখো, যে 2 জনের ওপরেও সন্দেহ হচ্ছে পুলিশের, এই তরুণী এবং একজন যুবক, তারা আদতে তার মোবাইল নিয়ে পালিয়েছিল কিনা এটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং গতকাল ঠিক দুপুর 2:41 নাগাদ এই আদর্শের মোবাইল অন করা হয়, এবং তারপরে যে কটি অ্যাপ, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। তখন দেখা যায় যে কটি গ্রুপ রয়েছে সেখান থেকে অটোমেটিক্যালি তার যে নাম্বার লেফট হয়ে যায়। সেক্ষেত্রে পুলিশের অনুমান যে তারা কি কোনোভাবে পরিকল্পনা করেই তাকে খুন করেছিল, বা তারা কোনোভাবে জানতে পেরেছিল যে কোনোভাবে তাদেরই খোঁজ চালাচ্ছে পুলিশ। এই একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে, অর্থাৎ পরিকল্পনা মাফিকই তাকে খুন করা হয়েছিল, এবং তারপরেই গা ঢাকার চেষ্টা করা হয়েছিল, এবং যাতে কোনো রকমভাবেই তাদের ট্রেস না পাওয়া যায় সেই কারণেই আদর্শের মোবাইল নিয়ে তারা পালিয়ে গেছিলেন। এবং শুধু তাই নয়, মোবাইল একবার অন করে সিম ফেলে দেওয়া হয়, এবং যাতে করে কোনো রকমভাবে ট্রেস করতে না পারে পুলিশ, সেই কারণেই কিন্তু যে কটি অ্যাপ ছিল প্রত্যেক কটি অ্যাপই ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। এবং কখন সেই মোবাইল অন করা হয়েছিল বা কোন লোকেশনে অন করা হয়েছিল, সেই টাওয়ার লোকেশন ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক সন্দেহ পুলিশ
পুলিশের এই তরুণী এবং যুবক তাদের ওপরেই কিন্তু নজর রয়েছে এবং তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছে। এবং পুলিশ সূত্রে জানতে পারছি ইতিমধ্যে কিন্তু দুজনকে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। একদিকে যেমন পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে হোটেলের ম্যানেজার এবং একজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের ট্রেস করার চেষ্টা করা হচ্ছে এখনো পর্যন্ত। নিহতের ভাই কি বলেছে দেখি। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটা রেসপেক্টেড জব, নিশ্চয়ই 32 বছর বয়সে এরকমভাবে ডেথ হয়ে যাওয়া, প্লাস সেটা যদি মার্ডার হয় তাহলে এটা মানে খুবই দুঃখের বিষয়। এটা এরকমভাবে ডেথ হয়েছে তো বোঝা যাচ্ছে যে এটা তো মার্ডার। তো এটার তদন্ততে যাওয়া যাক যে কে ওই দুজন কে। দেখুন, ইনস্টাগ্রাম এগুলো তো খুব কমন আছে, ঠিক আছে, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, দিস ইজ ভেরি কমন। তাছাড়া কিছু হয়তো ডাউনলোড করেও থেকেছে, তো আমার জানা নেই, ঠিক আছে। মোবাইলটা পাওয়া যায় না, মোবাইলটা তো আমাদের ওয়ালেটও এখন গলার চেন না, কিচ্ছু ছিল। আর এই আদর্শ কোথাকার বাসিন্দা? আদর্শ কিন্তু বাসিন্দা হচ্ছে দুবরাজপুরের, বীরভূমের, কিন্তু কলকাতায় বহুজাতিক সংস্থায় সে কাজ করতো। গত 5 বছর ধরে সে শহর কলকাতাতেই ছিল। তার পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, কারোর দিকে সন্দেহের আঙুল? সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে, সুপ্রতিম জানাতে পারবে এই বিষয়টা আরো ডিটেল। সুপ্রতিম, পরিবার কি বলছে? পরিবার কি কারো দিকে বা কারো দিকে সন্দেহের আঙুল তুলছে? পরিবার কি কোনোভাবে ভাবতে পারছে যে দুজন ছিল তারা কারা থাকতে পারে আদর্শের সঙ্গে? দেখো, পরিবার থেকে যেটা জানাচ্ছে যে গত পরশুদিন একমাত্র তাদের সঙ্গে ফোন হয়েছিল এবং তখন আদর্শ জানিয়েছিল যে বাইকে করে সে যাচ্ছে আলিপুরের দিকে। তবে কাদের সঙ্গে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি জন্য যাচ্ছে সেটা কিন্তু পরিবারের লোক জানে না। এবং তারপরে কিন্তু তার সঙ্গে থানার তরফে যোগাযোগ করা এবং বলা হয় যে আদর্শের দেহ উদ্ধার হয়েছে এবং তাতে কিন্তু তারা যথেষ্ট বিস্মিত এবং রহস্যের মধ্যে পড়ে আছে যে কি কারণে কি। তবে তারা যেটা অভিযোগ করেছে, তারা কিন্তু খুনেরই অভিযোগ করেছেন এবং তারা যেটা জানিয়েছেন যে এখানে আদর্শ গত 5 বছর ধরে কলকাতায় থাকতো এবং একটি বহুজাতিক সংস্থায় চার্টার্ড অ্যাকাউন্টের কাজ করতেন এবং কলকাতারই একটি ফ্ল্যাটে 3 বন্ধু মিলে থাকতো। তবে তারপর কি হলো কিন্তু তারা জানে না। ঘটনার খবর পেয়ে তাদের বাড়ির লোকজনরা কিন্তু ইতিমধ্যে কলকাতায় গিয়েছেন এবং তারা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা চাইছেন যেন যদি এটা কোনো খুনের ঘটনা থাকে তাহলে কিন্তু অবশ্যই যেন তার দোষীদের শাস্তি হয়। তবে আদর্শের এই যে মৃত্যুর ঘটনা, তাতে কিন্তু তার পাড়া প্রতিবেশীর মধ্যে বা পাড়ার মধ্যে কিন্তু একটা শোকের ছায়া এসেছে। বেশ, আর গতকাল নিহতের বাবা কি বলেছিলেন শোনাবো। কলকাতায় পিডব্লিউসি অফিসে ও চাকরি করতো, চার্টার্ড অ্যাকাউন্ট ছিল। তো থানা থেকে খবর পেলাম যে ওর মার্ডার হয়েছে আর কসবা থানায় নাকি তার বডি আছে। কালকে রাত্রে ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি, বাইকে করে বেরিয়েছিল, ঠিক আছে। তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ থাকতো বাংলো এভিনিউতে। 3টে বন্ধু মিলে থাকতো ওরা একটা ফ্ল্যাট। আর এবার পাঁশকুড়ায় ট্রেনে সেখানে ছিনতাইয়ের অভিযোগ উঠে আসছে। ধৌলি এক্সপ্রেস মহিলা ছিনতাইবাজ, তাদের হাতাহাতি। আগে দেখি, মহিলা এবং ছিনতাইবাজদের রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। মহিলাকে ধাক্কা মেরে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে। ছিনতাইবাজ ঝাঁপ দেয় মহিলাকে ধাক্কা দিয়ে। দেখুন, আগে ছবি দেখাই কিরকম অবস্থা। আর এর মধ্যে সব থেকে দুঃখের বিষয়, ট্রেনে ডান হাত কাটা গেছে মহিলার। তার কারণ দুষ্কৃতীদের ধরতে তিনিও ঝাঁপ দিয়েছিলেন। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, এই দুষ্কৃতীরা, এই ছিনতাইবাজরা, এদের ডিটেক্ট করা গেছে, এদের ধরা গেছে এখনো পর্যন্ত? তাদের শুধু ধরা যায়নি, এলাকার মানুষজন তাড়া করে ধরেছে, ধরে গণপিটুনি দিয়েছে এবং জিআরপি অর্থাৎ পুলিশের হাতেও তুলে দিয়েছে। কিন্তু ঘটনা হলো যে সিনেমার গল্পকেও যে কোনোভাবে একবার হার মানিয়ে দেবে, রীতিমতো গল্প। কারণ মেছাদা পেরিয়ে যখন পাঁশকুড়ার দিকে যাচ্ছিল ট্রেনটি, সেই সময় কিন্তু এই ধৌলি এক্সপ্রেসে আগে থেকে ফাঁদ পেতে বসেছিল ছিনতাইবাজরা। 2জন তো ধরা পড়েছে, তারা আরও অনেকে ছিল কিনা বোঝা যাবে পরে শুনিয়া। কিন্তু ঘটনা কি না, ভোগপুর স্টেশন ছাড়ছে, সেই সময় দেখা যাচ্ছে কি ছাড়ছে মানে দাঁড়ায় না ও ট্রেন, কারণ এক্সপ্রেস ট্রেন তো পার হচ্ছিল। সেই সময় দেখা যায় ওই ছিনতাইবাজরা ওই মহিলার গলার হার এবং হাতের মোবাইল ব্যাগ নিয়ে
তারা ঝাঁপ দেয় ট্রেনে একজন চেন টানছিল আর একজন নিয়ে দুজনই মিলে ঝাঁপ দেয়, কিন্তু মহিলা তিনি কিন্তু দেখেছেন স্লো ছিল ট্রেন, তাই একেবারে ঝাঁপ দেন ওই দুষ্কৃতীদের ধরার জন্য। দুষ্কৃতীরা তাকে কিন্তু ঠেলে দিলে ট্রেনে ধাক্কা লাগে, ট্রেনে একেবারে চাকার তলায় তার ডান হাত চলে যায়, হাঁপাহাঁপি হয়ে যায়, একদম অর্ধেক হয়ে যায় হাতটি। এই যে ঘটনা, তারপরে চিৎকার পড়ে গেলে গ্রামের মানুষ, ভোগপুর এলাকার মানুষজন তাড়া করে দেখতে পায় দুজন দৌড়ে পালাচ্ছে। দুষ্কৃতীরা যখন দৌড়ে পালাচ্ছে তাদের পাকড়াও করানো হয়, তাদেরকে রীতিমতো একবারে মারধর করেছে এবং মারধর করে জিআরপি পুলিশের হাতে তুলেও দিয়েছে, কিন্তু মহিলা তার যে হাত কাটা গেছে, এবার খুবই দুঃখের ঘটনা। হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনার পরপরই এলাকার মানুষ জানাচ্ছেন যে দিন দুপুরে ট্রেনের মধ্যে এভাবে যদি চলন্ত ট্রেনে এভাবে যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, একেবারে, এবং তাহলে তারা ব্যবস্থা যাবে নেওয়া কোথায়? হয়েছে, আরো কেউ জড়িত কিনা খোঁজ নেওয়া হচ্ছে।